বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা, অর্পিত সম্পত্তির সাথে বসবাস। শত্রু সম্পত্তি আইন বিধিবদ্ধকরণ ও বাস্তবায়ন এবং অর্পিত সম্পত্তি আইন নামে এক ধারাবাহিকতা বজায়ের মূলে রয়েছে গভীর এক ঐতিহাসিক চক্রান্ত দর্শন, যার ভিত্তি ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা। পাকিস্তানের সামরিক স্বৈরাচারী শাসকরা পাকিস্তানকে পাকিস্তানিকরণের উদ্যোগ নিয়েছিল। প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের এবং বাঙালি সংস্কৃতিকে সমূলে উৎখাত করা। শত্রু সম্পত্তি আইনের কার্যকারিতার অভিঘাতগুলো খুবই স্পষ্ট। এটি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের স্বাধীনতা ও মুক্তিচেতনার প্রতি সম্পূর্ণ অস্বীকৃতি জ্ঞাপন এবং সুপরিকল্পিতভাবে তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বঞ্চনার প্রাতিষ্ঠানিকীকরণ। সংশ্লিষ্ট জাতীয় বিপর্যয়টি এমনই যে গত 4 দশকে 1965 থেকে 2006 সময়কালে 27 লক্ষ হিন্দু খানার মধ্যে প্রায় 12 লক্ষ খানা বা হিন্দু ধর্মের 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং ব্যাপকভাবে শত্রু অর্পিত সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হারিয়েছেন 26 লক্ষ একর ভূসম্পত্তির পাশাপাশি হারিয়েছেন অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি। অর্পিত সম্পত্তি আইনে মোট আর্থিক ক্ষতির মূল্যায়ন $55 বিলিয়ন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি 75 সমপরিমাণ 2007 সনের মূল্যের ভিত্তিতে। এছাড়াও মানব পুঁজি গঠনের ক্ষেত্রে জাতীয় ক্ষতি হয়েছে অপরিমেয়, যার মধ্যে আছে হিন্দু সংখ্যালঘুদের জোরপূর্বক গণহারে দেশত্যাগে বাধ্য করা, পারিবারিক বন্ধন ভেঙে দেয়া, অন্যায় নিষ্পেষণ ও পারস্পরিক অবিশ্বাস, মর্মবেদনা, মানবিক সম্ভাবনাগুলোর ক্ষয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হওয়া, স্বাধীনতাহীনতা, সাম্প্রতিক বিচ্ছিন্নতা, সাম্প্রদায়িক মনোভাবকে ইন্ধন যোগানো এবং ধর্মীয় মৌলবাদের উত্থান ইত্যাদির মাঝে সুস্পষ্ট। এসবই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষমতাহীনতা, অসহায়ত্ব, শারীরিক ও মানসিক দুর্বলতা, দারিদ্র্য ও বিচ্ছিন্নতা সহ বঞ্চনার এক চিরস্থায়ী চক্র সৃষ্টি করেছে। সমগ্র এ বিষয়টি হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশা, বঞ্চনা সৃষ্টি ও পুনঃসৃষ্টি সহ সাম্প্রদায়িক মানস কাঠামোকে ঐতিহাসিকভাবে একটি অসাম্প্রদায়িক পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিকীকরণে সহায়ক হয়েছে। এ আইন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মূল চেতনা এবং সাংবিধানিক সমতা, ন্যায্যতা, স্বাধীনতা এবং সমস্ত নাগরিকের জন্য ন্যায় বিচার ইত্যাদি চেতনার পরিপন্থী। এ আইন সাম্প্রদায়িক, অমানবিক এবং অগণতান্ত্রিক। বাংলাদেশে মানব উন্নয়নের জন্য একটি সত্যিকারের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য শত্রু সম্পত্তি আইন বাতিল সহ এ আইনে ক্ষতিগ্রস্ত প্রকৃত মালিক অথবা উত্তরাধিকারীদের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। শত্রু অর্পিত সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্ত হিন্দুদের, সংখ্যালঘুদের বঞ্চনার সমস্যা সমাধানে উষ্ণ হৃদয়, অন্তর্দৃষ্টি সম্পন্ন সাহসী নেতৃত্ব এবং সেই সাথে সমগ্র প্রক্রিয়ায় জনগণের বলিষ্ঠ অংশগ্রহণ প্রয়োজন। ভবিষ্যৎ বাংলাদেশে সত্যিকারের মানব উন্নয়নের উপায় এবং লক্ষ্য হিসাবে স্বাধীনতা, মুক্তি ও চয়নের অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া একান্ত জরুরি। ভূমিকা। পটভূমি। উন্নয়ন একটি ব্যাপক ধারণা। সত্যিকার অর্থে শুধু গড় আয় বৃদ্ধি উন্নয়ন নয়। উন্নয়ন হলো স্বাধীনতা মধ্যস্থতাকারী একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া মানুষের পছন্দের বিস্তৃতি ও প্রসার ঘটায়, যাতে সহজে প্রত্যেকেই জীবনের সব ক্ষেত্রে সম অধিকার ও সুযোগ সুবিধা পায় এবং মানুষ তার আপন সত্তা ও মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে পারে। উন্নয়ন মূলত বহিস্থের অন্তর্ভুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের নিশ্চয়তা প্রদানের পাশাপাশি সব রকম দরিদ্র, বঞ্চনা ও অস্বাধীনতার সমস্ত কারণগুলো অপসারণের সাথে সম্পৃক্ত। এটি বিপন্নতা, নিঃস্বতা এবং বঞ্চনা
অত্যাচার ও নিপীড়ন, কুসংস্কার এবং মৌলবাদ উচ্ছেদের সাথে সংশ্লিষ্ট। সত্যিকার মানব উন্নয়নকে নিশ্চিত করতে 5 ধরনের স্বাধীনতা প্রয়োজন: রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ সুবিধা, সামাজিক সুযোগ, স্বচ্ছতার নিশ্চয়তা এবং সুরক্ষামূলক নিরাপত্তা। সন 1999। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধকে অজুহাত হিসাবে ব্যবহার করে 1965 সনে শাসক গোষ্ঠী শত্রু সম্পত্তি আইন ঘোষণা এবং এমনকি 1971 সনে স্বাধীনতা যুদ্ধের পরেও স্বাধীন বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন নামে এর পরবর্তী ধারাবাহিকতা আমাদের 5 ধরনের স্বাধীনতাকে অগ্রাহ্য করেছে এবং হিন্দু সংখ্যালঘুদের মাঝে তৈরি করেছে এক নির্মম বঞ্চনাময় পরিবেশ। এই আইন সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, মানবতা এবং সভ্যতা বিরোধী। এই আইন সাম্প্রদায়িকতাকে ইন্ধন জুগিয়েছে এবং মানব বিরোধী। এই আইনের কারণে হিন্দু সম্প্রদায় তাদের জমি থেকে অধিকার হারিয়েছে, বাস্তুভিটা থেকে উচ্ছেদ হয়েছে, তাদের পারিবারিক বাঁধন ভেঙে গেছে, অন্তর্নিহিত মানবিক সম্ভাবনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরজীবী স্বার্থান্বেষী মহলের উদ্ভব ঘটেছে। এভাবে এই আইন হিন্দু জনগোষ্ঠীর প্রান্তিকায়নে ও নিঃসায়নে একটি শক্তিশালী নিয়ামক হিসাবে কাজ করেছে। এসবই এদেশে মানবীয় মূলধন গঠনের অন্তরায়। দুঃখজনক হলেও সত্য যে বর্বর আইনটি বিগত প্রায় 40 বছরের বেশি সময় ধরে কার্যকর রয়েছে। এ সত্ত্বেও দেশের সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদরা 90 দশকের মাঝামাঝি পর্যন্তও এ বিষয়ে কোনো বিশ্লেষণধর্মী বা অনুসন্ধানমূলক গবেষণার উদ্যোগ নেননি। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় তথা মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এ আইনের প্রভাব সম্পর্কে গবেষণালব্ধ জ্ঞানের যথেষ্ট অভাব ছিল। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে এ দেশে সর্বপ্রথম নিরীক্ষাধর্মী গবেষণা কাজটি 1995 থেকে 96 সনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এর উদ্যোগে পরিচালিত হয়। ইম্প্যাক্ট অফ ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট অন রুরাল বাংলাদেশ অ্যান এক্সপ্লোরেটরি স্টাডি শীর্ষক গবেষণাটি ছিল বাংলাদেশে সংশ্লিষ্ট এ বিষয়ে সর্বপ্রথম গবেষণা। এই গবেষণার ভিত্তিতে 1997 সনে পলিটিক্যাল ইকোনমি অফ দ্য ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট ইন রুরাল বাংলাদেশ বারকাত 1997 শিরোনামে একটি গ্রন্থ প্রকাশ করে। এই গ্রন্থেই সংশ্লিষ্ট বিষয়ে আরও বড় পরিসরে গভীর অনুসন্ধানমূলক গবেষণার প্রকৃত গুরুত্ব ও প্রয়োজনীয়তাটুকু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বড় পরিসরে দ্বিতীয় কাজটি ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট টুয়ার্ডস এ ফিজেবল সলিউশন নামে 1996-97 সনে প্রকাশিত হয়। ইতিমধ্যে চিহ্নিত সমস্যার গভীরতা ও এর তীব্রতা থেকে ধারণা হয়েছে যে বিষয়গুলো আরও গভীর অনুসন্ধান এবং এর একটি সাধারণ ও ঘটনা নির্দিষ্ট সমাধান খুঁজে বের করা প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয় আমাদের অর্জিত জ্ঞানের প্রেক্ষিতে আরও বেশি অর্জন এবং সমস্যার সম্ভাব্য সমাধানগুলো চিহ্নিত করার লক্ষ্যে মূলত এই গবেষণা কাজটি শুরু করা হয়েছিল। এভাবে দ্বিতীয় গবেষণার ফলাফলের ভিত্তিতে 2000 সনে পরিবর্ধিত ও পরিমার্জিত রূপে অ্যান ইনকোয়ারি ইন্টু কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ডেপ্রিভেশন অফ হিন্দু মাইনরিটিস ইন বাংলাদেশ ফ্রেমওয়ার্ক ফর এ রিয়ালিস্টিক সলিউশন বারকাত এবং অন্যান্য শিরোনামে আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়। 1997 সনের গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত 2000 সনের গ্রন্থে ক্ষতিগ্রস্তখানা এবং সুবিধাভোগীদের উপর অর্পিত সম্পত্তি আইনের প্রভাব সম্পর্কে একটি বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, এই আইনে ক্ষতিগ্রস্ত খানাগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সমস্যার নানাবিধ অনুসন্ধান করা হয়েছে। এই গ্রন্থে ক্ষতিগ্রস্ত 50টি খানার বিস্তারিত কেস স্টাডি উপস্থাপন সহ অর্পিতকরণ প্রক্রিয়ায়
ভূমিদস্যুদের সম্পৃক্ত হওয়ার কৌশলগুলোও উল্লেখ করা হয়েছে। এ গ্রন্থে সুস্পষ্টভাবে সমগ্র আইনে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লক্ষণীয়ভাবে নিঃস্ব হবার ঘটনার বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট অর্জন সম্ভব এবং বাস্তবভিত্তিক সমাধানের নানা সুপারিশ উল্লেখ করা হয়েছে। এছাড়াও সমস্যাগুলোর সমাধান, ম্যাট্রিক্স নির্মাণের একটি ভিত্তি এবং সমাধান প্রক্রিয়ায় বিভিন্ন সামাজিক অর্থনৈতিক শক্তি, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তির সম্ভাব্য ভূমিকা চিহ্নিত করা হয়েছে। 2000 সনে প্রকাশিত গ্রন্থের ভিত্তি হল 1997 সনের গবেষণা, যা 1996 সনের অক্টোবর মাস থেকে 1997 সনের আগস্ট মাস পর্যন্ত পরিচালিত হয়। ওই গ্রন্থে উপস্থাপিত উপাত্ত এবং এর বিশ্লেষণের মাধ্যমে 1995 থেকে 1996 সন পর্যন্ত শত্রু অর্পিত সম্পত্তি আইনের প্রভাব প্রতিফলিত হয়েছে। শেষ গবেষণা কর্মটি পরিচালনার পর ইতিমধ্যে 10 বছর পেরিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার তার শাসনামলের শেষ দিকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 পাস করেছিল। এর মাধ্যমে 35 বছর পর হলেও সরকার মানবতা বিরোধী আইন বিলোপের প্রক্রিয়া শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি এবং জামায়াতে ইসলামী 2002 থেকে 2006 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায় আসার পর এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। নতুন জোট সরকার 2002 সনে আইন 2001 এর একটি সংশোধনী আনে এবং এর ফলে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের বাধ্যবাধকতা থাকল না। 2001 সনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়নের সময় আশা করা হয়েছিল এই আইনের ফলে সংখ্যালঘু হিন্দুদের বঞ্চনা শেষ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং দেখা গেল এই আইনের নামে জমি দখল ও উচ্ছেদ অব্যাহতই রয়েছে। এছাড়া সাম্প্রদায়িক বছরগুলোতে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। এ পটভূমিতে বিগত 40 বছরে 1965 থেকে 2006 ক্ষতিগ্রস্ত হিন্দুখানা এবং সুবিধাভোগীদের, তাদের অধিকাংশই ক্ষমতা বলয়ের সাথে সম্পৃক্ত জমি দখলকারী উপর শত্রু অর্পিত আইনের প্রভাব বিশ্লেষণ করাই বর্তমান গ্রন্থের সার্বিক উদ্দেশ্য। বর্তমান গবেষণাটি 1995 থেকে 96 ও 1997 থেকে 98 সনে পরিচালিত গবেষণা দুটির অনুবর্তী। গবেষণা। বর্তমান গবেষণাটি 1995 থেকে 96 ও 1997 থেকে 98 সনে পরিচালিত গবেষণা দুটির অনুবর্তী গবেষণা এবং এজন্য 2006 সনে মাঠ পর্যায়ে জরিপ চালানো হয়। এসব গবেষণার অন্যতম একটি উল্লেখ ছিল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ 2001 এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2002 বিধিবদ্ধ হওয়ার পর ক্ষতিগ্রস্ত খানা এবং সুবিধাভোগীদের উপর অর্পিত সম্পত্তি আইনের বহুমুখী অভিঘাত অনুধাবন করা। সংশ্লিষ্ট বিষয়ের একটি বাস্তব, ন্যায়সঙ্গত এবং বাস্তবায়নযোগ্য সমাধান নির্দেশ করাই এই গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্য। লক্ষ্যগুলো হলো: 1. বিগত 40 বছরের বেশি সময় অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে বঞ্চনার মাত্রা ও ব্যাপ্তির সমন্বিত বিশ্লেষণ উপস্থাপনা করা। 2. 1997 থেকে 2006 সময়ে হিন্দু মালিকানাধীন সম্পত্তির নূতনভাবে অর্পিত হওয়ার ঘটনা বিশ্লেষণ করা। কারণ আমাদের 2000 সনের গ্রন্থে 1995-96 সময়কালে অর্পিত সম্পত্তি আইনের প্রভাব বিশ্লেষিত হয়েছে। 3. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 বিধিবদ্ধ হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন অনুসন্ধান করা। 4. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2002 এর বিষয়বস্তু ও ফলাফল পরীক্ষা করা। সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের জন্য পরামর্শ দেয়া। সমস্যা সমাধানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের ও ব্যক্তির সম্ভাব্য ভূমিকা চিহ্নিত করা এবং সমাধান ম্যাট্রিক্সের জন্য একটি ভিত্তি বিনির্মাণ করা। পদ্ধতিগত বিষয়সমূহ। গবেষণায় অনুসৃত পদ্ধতি নিয়ে
কিছু বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। আমাদের আলোচ্য গবেষণায় প্রাথমিক এবং মাধ্যমিক উভয় উৎস থেকেই উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা হয়েছে নমুনা জরিপ এবং কেস স্টাডি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে। মাধ্যমিক উপাত্ত সংগ্রহে যেসব উৎস ব্যবহার করা হয়েছে সেগুলি হল শত্রু অর্পিত সম্পত্তি আইন সংক্রান্ত নথিপত্র, আদমশুমারি প্রতিবেদন, ভূমি জরিপ প্রতিবেদন, সংশ্লিষ্ট আইন সম্পর্কে লেখা বিভিন্ন গ্রন্থ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে সংগৃহীত উপাত্ত, জার্নাল ও সংবাদপত্র। এক্ষেত্রে মোট 7 ধরনের উপাত্ত সংগ্রহ উপকরণ ব্যবহার করা হয়েছে। 1. ইউনিয়নে হিন্দুখানার তালিকাকরণ। 2. ইউনিয়নে ধর্মভিত্তিক জনসংখ্যা এবং খানার সংখ্যা। 3. ইউনিয়নে ধর্মভিত্তিক ভূমি মালিকানার। 4. ইউনিয়নে অর্পিত জমির পরিমাণ। 5. জরিপ প্রশ্নমালা। 6. কেস বই এবং 7. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশ্নমালা। বর্তমান গবেষণার প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহে 1997 সনের গবেষণায় অন্তর্ভুক্ত 16টি জেলার 16টি ইউনিয়নের 450টি ক্ষতিগ্রস্ত খানায় প্যানেল জরিপ পরিচালিত হয়েছে। সারণী 1-এ জরিপ এবং কেস স্টাডির জন্য নমুনা স্থান উল্লেখ করা হয়েছে। জরিপকৃত জেলাগুলোর অবস্থান মানচিত্র 1-এ দেখানো হয়েছে। এ থেকে নমুনা পর্যাপ্ত ভৌগোলিক বিস্তার প্রতিফলিত হয়েছে। সারণী 1 1997 এবং 2006 সনের জরিপে নমুনা জেলা, থানা এবং ইউনিয়ন সমূহ। ইউনিয়ন, থানা, জেলা, নমুনা সংখ্যা খানা জরিপের জন্য। আমচিয়া ইউনিয়ন, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম, নমুনা সংখ্যা 30। ইউনিয়ন বালিয়া, থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর, নমুনা সংখ্যা 30। ইউনিয়ন কালিদহ, থানা ফেনী সদর, জেলা ফেনী, 30। ইউনিয়ন মোল্লাপাড়া, থানা সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ, নমুনা সংখ্যা 30। ইউনিয়ন রায়পুর, থানা মধুখালী, জেলা ফরিদপুর, 29। ইউনিয়ন দেওয়ানগঞ্জ, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর, 30। ইউনিয়ন ইতনা, থানা ইতনা, জেলা কিশোরগঞ্জ, 29। ইউনিয়ন আমিনপুর, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ, 28। ইউনিয়ন গালিয়া, থানা অগৈলঝাড়া, জেলা বরিশাল, 18। ইউনিয়ন দেলুতি, থানা পাইকগাছা, জেলা খুলনা, 30। ইউনিয়ন দুধসর, থানা শৈলকুপা, জেলা ঝিনাইদহ, 30। ইউনিয়ন হরিনারায়ণপুর, থানা কুষ্টিয়া সদর, জেলা কুষ্টিয়া, 23। ইউনিয়ন শহরগ্রাম, থানা বিরল, জেলা দিনাজপুর, 48। ইউনিয়ন ভাঙনি, থানা মিঠাপুকুর, জেলা রংপুর, 7। ইউনিয়ন মৌগাছি, থানা মোহনপুর, জেলা রাজশাহী, 19। ইউনিয়ন চাটমোহর, থানা চাটমোহর, জেলা পাবনা, নমুনা সংখ্যা খানা জরিপের জন্য 39। টোটাল 450। বর্তমান গবেষণাটি 5টি পর্বে সম্পন্ন হয়েছে। গবেষণার প্রথম পর্বে সংশ্লিষ্ট গবেষণা কর্মগুলো পর্যালোচনার পাশাপাশি এবং 1995 ও 1997 সনের গবেষণার বা 1997 এবং 2000 সনে প্রকাশিত গ্রন্থ, প্রধান ফলাফল, সুপারিশ সংক্রান্ত বিষয় নেতৃত্বস্থানীয় অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা হয়েছে। আশা করা হয়েছিল এই প্রক্রিয়া বর্তমান গবেষণার পদ্ধতি এবং উপাত্ত সংগ্রহ উপকরণ নির্মাণে সহায়ক হবে। গবেষণার দ্বিতীয় পর্যায়ে 6টি নমুনা ইউনিয়নের 3টিতে সমস্ত হিন্দুখানার উপর জরিপ করা হয়।
এই জরিপের উদ্দেশ্য ছিল শুধু 1996 সনের পর অর্পিত সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্ত খানার সংখ্যা হিসেব করা। জরিপে দেখা যায় এ ধরনের নতুন ক্ষতিগ্রস্ত খানা মোট ক্ষতিগ্রস্ত খানার মাত্র 1%। অবশেষে 1997 সনের গবেষণায় জরিপকৃত ক্ষতিগ্রস্ত খানাগুলোর উপর একটি প্যানেল জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়। তৃতীয় পর্বে 1996-97 জরিপকৃত 450টি ক্ষতিগ্রস্ত খানার উপর একটি প্যানেল জরিপ পরিচালনা করা হয়। গবেষণার এই পর্বে 16টি নমুনা ইউনিয়নে জমির ধর্মভিত্তিক মালিকানা, জমির ধরন অনুযায়ী অর্পিত জমির পরিমাণ ও অর্পিতকরণের বছর সম্পর্কে তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তহবিল অফিসের নথিপত্র থেকে সংগ্রহ করা হয়। কেস স্টাডির জন্য মোট 16টি ক্ষতিগ্রস্ত খানা নির্বাচন করা হয়। এছাড়া ঘটনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো চিহ্নিত ও যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় এবং ঘটনাগুলো কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এর পাশাপাশি ডাকযোগে প্রেরিত প্রশ্নপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের উপর জরিপ চালানো হয়। প্রকৃতপক্ষে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারে প্রাসঙ্গিক অবস্থা অর্থাৎ এই আইনে তাদের ক্ষতিগ্রস্ততার ব্যাপ্তিটুকু উপলব্ধি করাও ছিল এই গবেষণার লক্ষ্য। গবেষণার চতুর্থ পর্বে জরিপের মাধ্যমে সংগৃহীত উপাত্ত এবং তহসিল অফিস থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তহসিল অফিসের নথিপত্রে প্রাপ্ত তথ্য উপাত্তের ঘাটতি ও অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং তথ্য উপাত্তের যথার্থতা নিশ্চিত করার জন্য প্রাথমিক অবস্থায় তথ্যগুলো যাচাই এবং সংশোধনের জন্য নমুনা ইউনিয়নগুলোতে পাঠানো হয়। এছাড়া 16টি কেস স্টাডির ক্ষেত্রে তথ্যের ঘাটতি ও অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং বিস্তারিত কেস গাইডলাইন ব্যবহার করে ওই খানাগুলোর উপর গভীর অনুসন্ধানমূলক কেস স্টাডি ইনডেপথ কেস স্টাডি পরিচালনা করা হয়। কেস স্টাডির ক্ষেত্রে আমাদের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। যেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রাথমিক অবস্থায় কোনোরকম বক্তব্যই দিতে চাননি, তাদের কেস স্টাডির ক্ষেত্রে যথেষ্ট যত্ন নেওয়া, দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তথ্য পাওয়ার জন্য খোলামেলা আলোচনার উৎসাহ দেওয়া, দক্ষতার সাথে কেস স্টাডি পরিচালনা করার জন্য গবেষণা সহকারীদের উপযুক্ত প্রশিক্ষণ দান এবং গভীর অনুসন্ধানমূলক কেস স্টাডির জন্য তথ্য উপাত্ত সংগ্রহ উপকরণের উৎকর্ষ সাধন। চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ পঞ্চম পর্বে সমস্ত পর্যায়ে সংগৃহীত উপাত্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই জন্য একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয় এবং সেখানে গবেষণালব্ধ ফলাফলের সংক্ষিপ্তসার আইনজীবী, বিচার বিভাগের প্রতিনিধি, মানবাধিকার সংস্থার প্রতিনিধি, জমি অধিকার বিষয়ক এনজিও, সাংবাদিক এবং উন্নয়ন কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজ ব্যক্তিত্বদের সামনে প্রকাশ করা হয়। এই সেমিনারের বিভিন্ন পরামর্শ ও মতামতগুলো পরবর্তীতে পর্যালোচনা করা হয় এবং সমস্যা সমাধানের জন্য একটি রূপরেখা প্রণয়নে সেগুলো সন্নিবেশিত হয়। সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ উপকরণ ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্টস বাংলা এবং ইংরাজি ভাষায় তৈরি করা হয়। প্রাক যাচাই জরিপের ফলাফল পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ ব্যক্তিবর্গের মতামত পর্যালোচনা সাপেক্ষে খসড়া তথ্য উপাত্ত সংগ্রহ উপকরণ তৈরি করে পরবর্তীতে এসব তথ্য উপাত্ত সংগ্রহ উপকরণ চূড়ান্ত করা হয়। গবেষণার জন্য যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ গবেষণা সহকারীদের নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে মাঠ পর্যায়ের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের প্রাধান্য দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত সমস্ত গবেষণা সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিষয়ে প্রায়োগিক এবং গুণগত দিক বিবেচনায় রেখে মাঠে পর্যায়ের কর্মীদের 10 দিনের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত বিষয়গুলো ছিল উপমহাদেশে সাম্প্রদায়িকতার বিবর্তনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত উপলব্ধি, শত্রু অর্পিত সম্পত্তি আইনের কালানুক্রমিক বিবর্তন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2002, 1995 এবং 1997 সনে পরিচালিত গবেষণার মূল ফলাফলগুলো অনুধাবন, বর্তমান গবেষণার উদ্দেশ্যসমূহ, গবেষণার বিষয়বস্তুর স্পর্শকাতরতা
তথ্য উপাত্ত সংগ্রহ উপকরণের বিষয়বস্তু ও ধরন, সাক্ষাৎকার গ্রহণের কৌশল, ব্যবহৃত কতিপয় শব্দের সংজ্ঞা এবং অন্যান্য বিষয়। গবেষণার প্রয়োজনে উচ্চ মানসম্পন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করার জন্য মোট 18 জন গবেষণা সহকারী এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। মাঠ পর্যায়ে জরিপ ব্যবস্থাপনার উচ্চ গুণগত মান নিশ্চিত করার জন্য 6 জন গবেষণা সহযোগী নিয়োগ করা হয়। জরিপের আওতাধীন থানাগুলোর ভৌগোলিক সংলগ্নতা ও যোগাযোগ সুবিধার ভিত্তিতে মাঠ পর্যায়ের জরিপ দলকে ফিল্ড সার্ভে টিম 6টি আঞ্চলিক দলে ভাগ করা হয় এবং তারাই সম্পূর্ণ জরিপ কাজটি সম্পন্ন করেন। প্রতিটি দল একজন গবেষণা সহযোগীর নেতৃত্বে 2 জন গবেষণা সহকারী নিয়ে গঠিত হয় এবং এই দল 4টি গুরুদায়িত্ব পালন করে। তহসিল অফিস থেকে অতীতের নথিপত্র সংগ্রহ, ক্ষতিগ্রস্ত খানাগুলোর গভীর অনুসন্ধানমূলক কেস স্টাডি পরিচালনা করা, নমুনাধীন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া এবং অন্যান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ইত্যাদি। মাঠ পর্যায়ে জরিপকারী দলকে গবেষণার জন্য নভেম্বর 2006 এবং জানুয়ারি 2007 সময়কালে নিয়োগ করা হয়েছিল। বঞ্চনা একটি ধারণাগত কাঠামো। উন্নয়ন হলো সমাজের সমস্ত মানুষের প্রতিনিয়ত উন্নতি ও কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার আধার, যেখানে মানুষই মূল উপলক্ষ্য। পোচান 2000। একটি উন্নত সমাজে প্রত্যেকে জাতি, বর্ণ, নারী, পুরুষ, ভাষা, ধর্ম অথবা ভিন্ন মত, রাজনীতি, জাতীয়তা, সামাজিক উৎস, সম্পত্তি, জন্ম বা অন্য মর্যাদা নির্বিশেষে সমান অধিকার এবং স্বাধীনতা ভোগ করবে। অধিকার এবং স্বাধীনতার মধ্যে অন্তর্ভুক্ত হল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার। আর এই অধিকার ও স্বাধীনতা হল জীবনযাত্রার মানের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবাগুলোর অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, নিজস্ব সম্পত্তিতে মালিকানার অধিকার, ভোট দেওয়ার অধিকার, সাময়িক সংঘ গঠন এবং এতে যোগদানের অধিকার সহ অন্যান্য অধিকার। আসলে এই ধরনের মানবাধিকারগুলো অর্জনের পরিবেশ সৃষ্টি উন্নয়নের মূল লক্ষ্য। উন্নয়ন আর মানবাধিকারের বিষয়টি এভাবে পরস্পর গভীরভাবে সম্পৃক্ত। উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, গোত্র, রাজনৈতিক বা অন্য মতামত, জাতীয়তা বা সামাজিক পরিচয়, সম্পত্তি, জন্ম বা অন্য যে কোনো অবস্থান নির্বিশেষে মানুষের জন্য সারা জীবনে তার কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা ও পছন্দের বিস্তৃতি নিশ্চিত করতে পারে। উন্নয়ন হচ্ছে একটি স্বাধীনতা মধ্যস্থতাকারী প্রক্রিয়া। সহজাতভাবেই উন্নয়নের জন্য চাই স্বাধীনতা। সে অর্থে উন্নয়ন এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে স্বাধীনতার মৌল আদর্শ বাস্তবে রূপ নেয়। উন্নয়নের একটি পূর্বশর্ত হল মানুষের 5 ধরনের স্বাধীনতার নিশ্চয়তা: রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুবিধা, সামাজিক সুযোগ, স্বচ্ছতার নিশ্চয়তা এবং সুরক্ষার নিশ্চয়তা। সত্যিকারের মানব উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সমাজের দীর্ঘস্থায়ী বঞ্চনা ও কোনো বিশেষ জাতিগোষ্ঠী, অঞ্চল বা সমাজের বঞ্চনা নির্মূল এবং প্রকৃত স্বাধীনতার অভাবে সৃষ্ট চরম দারিদ্র্য নিবারণ। বারকাত ও অন্যান্য 2000 উল্লিখিত 5 ধরনের স্বাধীনতার প্রধান উপাদানগুলো সারণী 3 উপস্থাপন করা হলো। 5 ধরনের স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের পূর্বশর্তসমূহ: 1. রাজনৈতিক স্বাধীনতা। পরিচালনা পর্ষদ গঠন ও পরিচালনা নীতিমালা নির্ধারণের অধিকার। কর্তৃপক্ষের সমালোচনা করার অধিকার। অগণতান্ত্রিক শাসনের জন্য শাস্তি দেবার অধিকার। মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা। 2. অর্থনৈতিক স্বাধীনতা। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে উৎপাদন, বিনিময় অথবা সম্পদ ভোগের উদ্দেশ্যে অর্থনৈতিক সম্পদ ব্যবহারের সুযোগ। এটি সম্পদের মালিকানার উপর নির্ভর করে, জমি এবং অন্যান্য সম্পদ। 3. সামাজিক সুযোগ। শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সুযোগ। স্বচ্ছতার নিশ্চয়তা। স্বচ্ছ এবং প্রাঞ্জলভাবে অবাধে তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা। স্বচ্ছতার নিশ্চয়তার অভাবের উদাহরণ: অবিধিবদ্ধ আইন ও নিয়মকানুন এবং বিভ্রান্তিমূলক অফিস
স্মারক ইত্যাদি। 5. সুরক্ষায় নিশ্চয়তা। দুঃখ, অসহায় ও বঞ্চিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। উদাহরণ: ভিজিডি, ভিজিএফ, টেস্ট রিলিফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। সম্পত্তির মালিকানা এবং উত্তরাধিকার সত্ত্ব একটি মৌলিক মানবাধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়। কেননা সম্পত্তির মালিকানা সত্ত্ব 5 ধরনের স্বাধীনতা নিশ্চিত করার সাথে সম্পৃক্ত। এই 5 ধরনের স্বাধীনতা হচ্ছে: রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুবিধাদি, সামাজিক সুযোগ, স্বচ্ছতার নিশ্চয়তা এবং সুরক্ষার নিশ্চয়তা। সম্পত্তির মালিকানা, উত্তরাধিকার সত্ত্ব ব্যক্তির সম্মান মর্যাদা এবং ব্যক্তিত্বের মুক্ত বিকাশের জন্য অপরিহার্য। এই অধিকারের প্রতি সম্মান না দেখালে প্রতিনিয়ত বঞ্চনা বাড়বে এবং সময় মতো প্রতিকার না করলে তা চিরস্থায়ী বঞ্চনার কারণ হবে। কোনো রাষ্ট্র মানবাধিকারের প্রতি এ ধরনের অসম্মান প্রদর্শন করলে তা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে বাধ্য। উন্নয়নের বিপরীতে মানব বঞ্চনা হল মৌলিক মানবাধিকারগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন, আর এসব অধিকার হল যথার্থ জীবনমান, খাদ্য, বাসস্থান, অবস্থান, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং উন্নয়নের ফলে অর্জিত সুবিধাগুলোর একটি ন্যায্য অংশীদারিত্ব। বঞ্চনার ধারণা ও পরিমাণ 2 পর্যায়ে করা যেতে পারে, যথা ব্যক্তিগত, এলাকাভিত্তিক ও সামষ্টিক। আর এ বঞ্চনা হল বৈষয়িক বঞ্চনা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবেশ, কর্মসংস্থান সংশ্লিষ্ট বঞ্চনা, এবং সামাজিক বঞ্চনা যেমন কর্মসংস্থান, পারিবারিক কাজকর্ম, সমাজে সংহত হওয়া ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বিনোদনমূলক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আনুষ্ঠানিক অংশগ্রহণ সংশ্লিষ্ট বঞ্চনা। ক্রেইগার 2001। চিত্র 2-এ একটি রূপরেখার মাধ্যমে 5 প্রকার বঞ্চনার বিভিন্ন দিকগুলোর আন্তঃসংযোগসহ একটি বঞ্চনাচক্র দেখানো হয়েছে। বঞ্চনার 5টি মাত্রা হল: ক্ষমতাহীনতা, বিচ্ছিন্নতা, ভঙ্গুরতা, দারিদ্র্য এবং শারীরিক অক্ষমতা, উন্নয়নের জন্য প্রয়োজন মৌলিক এবং ন্যায়সঙ্গত মানবাধিকার। এই 2-এর প্রতি নিঃশর্ত সম্মাননা প্রদর্শন একান্ত জরুরি। অন্যদিকে বঞ্চনা এমন একটি বিষয় যেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ধর্মীয় পরিচয় বা অবস্থান ইত্যাদির ভিত্তিতে অধিকাংশ বা কিছু মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকারের অভিগম্যতাকে অস্বীকার করা হয়। এ ধরনের বঞ্চনা যে পরিবেশের সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য হল অনভিগম্যতা বা বৈরী অভিগম্যতা বা বৈরী অন্তর্ভুক্তি বা প্রত্যক্ষ বর্জন। এই পরিবেশ ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে এমন একটি প্রান্তিক অবস্থায় নিয়ে যাচ্ছে যা তাদের অসহায়, নিঃস্ব এবং দরিদ্র করে তোলার জন্য যথেষ্ট। অর্পিত শত্রু সম্পত্তি আইনে ক্ষতিগ্রস্ত হিন্দু সংখ্যালঘুদের জীবনে বঞ্চনার ইতিহাস এরকমই। বঞ্চিত তারাই যাদের সক্ষমতার যথেষ্ট ঘাটতি রয়েছে, দোজ হু হ্যাভ হায়ার ক্যাপাসিটি শর্টফলস। সক্ষমতা অর্জন যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো: স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ জীবনযাপন। 2. শিক্ষিত ও জ্ঞানসম্পন্ন হওয়া এবং 3. নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রজনন ক্ষমতা থাকা। মানুষের নিজস্ব অধিকারের ক্ষেত্রে এই সক্ষমতাগুলো গুরুত্বপূর্ণ, কারণ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জীবনযাপনের সুযোগ সংরক্ষণ করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আইন, নিয়মনীতি ভবিষ্যৎ প্রজন্মের যথার্থ জীবনযাপনের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো ব্যাহত করে। এর ফলে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বঞ্চনা সঞ্চারিত হতে থাকে। বলা যায় এটি বঞ্চনার চক্র।